सांसों की माला पे सिमरूं मैं पी का नाम। सांसों की माला पे सिमरूं मैं पी का नाम। प्रेम के पथ पे चलते चले, प्रेम के पथ पे चलते चले हो गई मैं बदनाम। सांसों की माला पे सिमरूं मैं पी का नाम। सांसों की माला पे सिमरूं मैं पी का নাম। এত ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই গানটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট পড়লেই না, ঠিক আছে? তো সেই কমেন্টগুলো অবশ্যই এসছে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে। কেন এটা উল্লেখ করে দিলাম? কারণ গতকালকে সকালবেলায় যে কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা ছেড়েছি সেখানটায় আমি ব্লগ ভিডিওর কমেন্ট নিয়ে একটা কন্ট্রোভার্সি করেছি, সেই কারণে এটা উল্লেখ করে দিলাম যে এই কমেন্টটা কিন্তু অবশ্যই করে আমার কন্ট্রোভার্সি চ্যানেলেই কিন্তু কমেন্টটা এসেছে এবং এই কমেন্টগুলো সবকটাই কিন্তু মারুকে কেন্দ্র করে। কম্প্যারিজন তো সেই প্রথম থেকেই চলছে, জবের থেকে মারু ওই রানাঘাটে গিয়ে উঠেছে, পালিয়ে গিয়ে উঠেছে, তবের থেকে আমার সাথে কম্প্যারিজন চলছে। আমি হিংসে করি। তো প্রথমে একজন লিখেছে শর্মিষ্ঠা রয়, অ্যাকচুয়ালি একসাথে থাকে তো পড়তে অসুবিধা হয়। শর্মিষ্ঠা রয় আমাকে লিখেছে, তুমি জি বাংলাতে চলে যাও, ভালো হবে। আমি তো যেতে চাই পাগলা, আমি তো যেতে চাই পাগলি, আমি তো যেতে চাই। যোগাযোগ করে দাও প্লিজ, আমি যোগাযোগ করে দাও, আমি যেতে চাই। ওখানে গিয়ে সবার ছুটি করে দেবো, এমন অভিনয় করবো সবার ছুটি করে দেবো বলে দিলাম, ঠিক আছে? তো একবার যোগাযোগ করে দাও, আমি যেতে রাজি আছি, শুধু সোর্স পাচ্ছি না। আচ্ছা, নেক্সট, কত কাঁপিয়ে রাখবে, অ্যাকচুয়ালি চাপিয়ে রাখবে বলতে গেছে, তো ওই শর্টে লিখে দিয়েছে। আচ্ছা, কমেন্টটা কে করেছে সেটা বলি। স্বপ্না মুখার্জি, কত কাঁপিয়ে রাখবে, ঠিক সামনে আসবে। যেমন তুমি কোথায় ফ্ল্যাট নিয়েছিলে, সামনে এসেছিল বুঝি কোথায় আমি নিয়েছিলাম ফ্ল্যাট সেটা সামনে এসেছিল বুঝি। আমার কান পর্যন্ত পৌঁছায়নি, আমার চোখ পর্যন্ত পৌঁছায়নি, আর আমি দেখতেও চাই না, শুনতেও চাই না, জাস্ট, ঠিক আছে? তো চলো, এই কমেন্টটা গেল। এইবার একজন লিখেছে মিঠু দে বিশ্বাস, আপনি আবার এডিট করেছে, মানে মনের ঝাল একবারে মেটাতে পারেনি, এডিট করে মনের ঝাল মিটিয়েছে। শোনো, আপনি অনেক সব জানতা, কথাটা মানে ডবল করে লিখতে চেয়েছে। একটা মশা রক্ত খেয়ে উঠতে পারছে না, ঢ্যাপস হয়ে গিয়ে বারবার ঠাস করে পড়ছে উঠতে গিয়ে। আপনি অনেক সব জানতা, আমাকে 3টে করে খেতে হয়েছে অ্যান্টিবায়োটিক, 6 ঘন্টা অন্তর 2টো করে খেতে হয় কোনো অ্যান্টিবায়োটিক। ও আচ্ছা, জ্বর তো মোটামুটি সবারই হয়, তো জ্বর হলে পরে 3টে করে অ্যান্টিবায়োটিক খেতে হয়, এটা আমার জানা নেই। যখন আমার ওই যে কোভিডের টাইমে যখন আমার কোভিড হয়েছিল, হ্যাঁ আমারও হয়েছিল, অল্প স্বল্পর মধ্যে দিয়ে গেছে। প্রথম আমার বড়ের হয়েছিল, যে ছোঁয়া লাইগা আমারও হয়েছিল। তো তখন আমার ওই ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে আমার ফাইনাল পরীক্ষা চলছিল বিএডের, ঘরে বসে তখন পরীক্ষা হচ্ছিল। তো সেই কোভিড নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তারপরেও আউটস্ট্যান্ডিং মার্ক করেছিলাম। যাই হোক, সেই মার্ক করে কী বা হলো, তাই না? আমার মতন এরকম লক্ষ পড়ে রয়েছে, শুধু আমি নিজেকে দিয়ে দুঃখ করলে তো আর হবে না, এরকম লক্ষ পড়ে রয়েছে। যাই হোক, টপিক অন্যদিকে চলে যাচ্ছে। তো তখনও সেই সময়ে আমাকে 1টা করেই অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল। জানি না কোন জ্বরে 3টে করে অ্যান্টিবায়োটিক খেতে হয়, হতে পারে না। আমি অনেক সব জানতা না, আমি যতটুকু জানি ততটুকুই বলি, ঠিক আছে? তো যাই হোক, এখানটায় আমার আন্টি চলে এসছে রিপ্লাই দিতে। তুমি একটু বেশিই জানো, চন্দনা আন্টি রিপ্লাই দিয়েছে, বেশ করেছে। আমাকে বলবে আর আমার আন্টি, আমার দিদিরা, আমার বোনেরা ছেড়ে দেবে, একদম ধুয়ে মুছে সাফ করে দেবে একদম। আচ্ছা, এখানটায় কিন্তু শুধু নেগেটিভ কমেন্ট পড়ছি। হ্যাঁ, আফরোজা লিখেছে, এ তো সারা জীবন আমারে নেগেটিভ কমেন্টই করে, তোমার জ্বলছে না কি? এবার জ্বলার কারণটাও লিখেছে, তোমার বাইক হিরিক নাই যে। মানে বুঝলাম না, মানে বাইকের হিরিক নাই নাকি বাইক নাই তাই হিরিক নাই?
কোনটা? প্রথমে জ্বলনটা তো ঠিক মতন বহিঃপ্রকাশ করো, কমেন্টের মাধ্যমে নিজের জ্বলনটা ঠিক মতন বহিঃপ্রকাশও করতে পারে না, এত দাউ দাউ করে জ্বলতে আসে। মানে কোনটা? পরের কমেন্টটা কিন্তু পুরো ক্লিয়ার, বাক্যটা পুরো কমপ্লিট করবা যাতে আমার তোমার উত্তরটা দিতে সুবিধা হয়। এখানে তো বলতে পারছি না কি তুমি লিখতে চাইছো। তোমার বাইকের হিরিক নাই না, আমার কোনো কিছুরই অত হিরিক নাই, ঠিক আছে? আমার কোনো কিছুরই অত হিরিক নাই, শুধু বাইকের হিরিক না। বা এটা তুমি বলতে চাচ্ছ যে তোমার বাইক নাই তাই হিরিক নাই? না, বাইক কেনার পয়সা নাই তো তাই হিরিকটাও নাই, ঠিক আছে? আচ্ছা, এখানটাও উত্তর দিয়েছে কে? রাজশ্রী ভাই লিখেছে, তার মানে তোরও হিরিক আছে। এটা তো লাইক দিই নাই, এই যে লাইক দিয়ে দিলাম। এই কিছুক্ষণ আগে কমেন্ট করলাম না, না না, আগের যে সব জানতা যে লিখেছে সেটা তো নাম বলেছি। হ্যাঁ, এবার আরও একজন লিখেছে, রেহানা খাতুন লিখেছে, তুমি একটা সব জানতা। বাবা, জ্যোতিষীর টাইটেল আমারে দিয়ে দিচ্ছে, দেখো দেখি। তাই এখানটায় চন্দনাটি উত্তর দিয়েছে, আর তুমি গামছাওয়ালা। আলপনা দি ভাই লিখেছে, তুমি একটা পেছন পাকা। সব জানতা তো অনেক ভালো। আচ্ছা, রাজশ্রীদি চন্দনা আন্টির কমেন্ট পড়ে হাসছে। আচ্ছা, এই কটাই মনে হয় কমেন্ট ছিল। হ্যাঁ, এই কটা কমেন্ট পড়ে আমার তোমাদেরকে উত্তর দেওয়ার ছিল, তাই আমি উত্তর দিলাম, ঠিক আছে? এইবার আমি একটা জিনিস ক্লিয়ার করে নিয়ে তারপরে মেন টপিকে ঢুকবো। সেটা হচ্ছে, টপিকটা হচ্ছে, মারু যখন বিজনেস স্টার্ট করেছিল তখন কেন তাকে বহিষ্কার করা হয়েছিল? একটা কথা বলি, যখন মারু বিজনেস স্টার্ট করেছিল তখন আমি বাদ দিয়ে বাদ বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরার হয়ে ভিডিও করে মারুকে মানে ছিঁড়ে ছিঁড়ে মশলা দিয়ে মাখিয়ে খাচ্ছিল। শুধুমাত্র আমি ভিডিও করিনি, কারণ আমি ওই সময় ভিডিও দেখতামই না, না মারুর ভিডিও দেখেছি না মন্দিরার ভিডিও দেখেছি। দুজনের কাউকে নিয়েই আমি আমার ভিডিওতে আমার মুখই খুলতাম না, ঠিক আছে? আমি আমার মুখই খুলতাম না। তো সেই সময় এক্স্যাক্ট কি হয়েছিল না হয়েছিল সেটা আমি পরে জানতে পারি, কিন্তু অ্যাট এ টাইম রাইট মোমেন্টে কিন্তু আমি জানতাম না কি হয়েছে না হয়েছে। সুতরাং ওই নিয়ে আমাকে বলার প্রশ্নই ওঠে না যে ওই সময় মারুকে বহিষ্কার করা হয়েছিল, মারুকে নির্বাসন দেওয়া হয়েছিল, হ্যানা ত্যানা কত কি মানুষ বলছে। আমি তো প্রথম কথা বলিনি। দ্বিতীয় কথা কি বলেছিলাম, কারণ আমি ওই সময় এত কিছু ডিটেলসে জানতাম না, প্রথম কথা আমি বলিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ভিডিও বানিয়েছিলাম এই মারুর বিজনেস নিয়ে, তখন আমি একটাই কথা বলেছিলাম যে দুজনের ভিউয়ার্স আলাদা, দুজনের কি যেন বলে ব্যাকগ্রাউন্ডটাও আলাদা। একজন জিরো থেকে উঠেছে, আরেকজনের কাঁধে ভর করে উঠেছে, তো দুজনের বিষয়টা সম্পূর্ণ আলাদা। দুজন যদি একই সাথে বিজনেস করে তারপরেও যার যা হওয়ার সেটাই হবে, আমি এটা বলেছিলাম। এমন নয় যে একটা গলিতে দেখবে দশকর্মার গলিতে পরপর সব দশকর্মার দোকান লাইন দিয়ে থাকে, তারা কি বিজনেস করে খাচ্ছে না? একটা মুদি দোকানের যখন এই গ্রাউন্ডটা আসে তখন পরপর সব মুদি দোকান, তাই বলে কি তারা বিজনেস করে খাচ্ছে না? তারা কি একজন আরেকজনকে খেদিয়ে দিচ্ছে? না, সেটা কখনো হয় না। একটা বাজার যখন হয়, যেরকম কিনা ধরো একটা হাট বসেছে, সেখানে কিন্তু একটা নাইটির দোকান বা একটা কুর্তির দোকান থাকে না, অজস্র কুর্তির দোকান থাকে একটা গ্রাউন্ডের মধ্যেই অনেক দোকান থাকে। ঠিক তেমনি মন্দিরাও বিজনেস করছে, মৌ বিজনেস করছে, সেই টাইমে প্রিয়াও কিন্তু নাইটির বিজনেস করতো। তো তারা সবাই মিলে যদি করতে পারে, মারু কেন করতে পারবে না? আমি কিন্তু এই ভিডিও করেছিলাম। হ্যাঁ, এত সস্তা না সুতপাকে বিনা কারণে ছোট প্রমাণ করা বা দোষারোপ করা, এত সস্তা না। হ্যাঁ, কিছু না দিয়ে ভিডিও করার লোক আছে যারা কিনা কোনো রকম কোনো কারণ ছাড়া আমাকে নিয়ে সবসময় বসে থাকে, ঠিক আছে, বসে থাকে। এটা মন্দিরার ওই শর্ট ফর্মটা আমার খুব ভালো লাগে, তার জন্য বলি বসে থাকে। তো মারুকে আমি সেই টাইমে কি হয়েছিল না হয়েছিল ডিটেলসে জানিই না, কিন্তু দেখেছিলাম। আমি বাদ দিয়ে বাদ বাকি সমস্ত
কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর কি বলছিল, মারু তার দিভাইকে বাঁশ দিয়েছে নাকি একই বিজনেস শুরু করেছে, ঠিক আছে। এবার আমি তো তোমাদেরকে ডিটেলসে বলেই দিয়েছি যে আপাতত আমি এই বিষয়গুলো ভাবছিই না, যে নাইটি, শাড়ি, চুড়িদার, বিছানার চাদর এগুলো নিয়ে অনলাইন লাইভ করব, বিজনেস করব, এগুলির কথা আমি ভাবছি না। আপাতত ওয়ার্ডটা আমি অবশ্যই ইউজ করব। কেন? কারণ আমি ইন ফিউচারে যে করব না সেটাও আমি কাউকে জুবানবন্দি দিইনি না। আমি আমার কোনো প্রাইভেট সম্পর্কে জুবানবন্দি দিয়েছি না, আর এই ইউটিউবে জুবানবন্দি দেওয়ার কথা তো আসেই না, ঠিক আছে। আমার যেটা করার আমি করব অবশ্যই, কাউকে হার্ট করে নয়। আজকে মন্দিরা নাইটির বিজনেস করছে, অনলাইন বিজনেস করছে, আমি কি করছি? আমি গয়নার বিজনেস করছি অনলাইন, ঠিক আছে। এইবার আজকে যদি আমি অনলাইভে নাইটির বিজনেস করি, যদি মন্দিরা অনলাইন গয়নার বিজনেস করে, আজকে আমি কি ওর উপরে রাগ করব? কখনো রাগ করব না। আমি কি চেষ্টা করব? আমি ওর থেকেও বেশি ভ্যারাইটি দেখানোর চেষ্টা করব। এটা আমি পরিষ্কার বলে দিয়ে গেলাম যে ইন ফিউচারে যদি আমার সঙ্গে এরকম একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, এরকম একটা ক্ষেত্র তৈরি হয় যে ছদ্দি বা সুতোবাদী যাই ডাকুকো যদি নাইটির বিজনেস করছে, তাহলে চলো আমিও গয়নার বিজনেস করি, অবশ্যই করতে পারে, খুল্লা ছুট। এই গ্রাউন্ড সবার সম্পর্ক এতটাই স্ট্রং হতে হবে বা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেকে এতটা স্ট্রং হতে হবে যে আমি কাউকে জুবানবন্দি দেব না। একটা কোন জায়গা থাকে, একটা বেস থাকে, কি মানবিকতার বেস, যেখান থেকে আমি মনে করি যে ও এটা করে খাচ্ছে মিন্স ওর বর এটা করছে, সোমনাথ এটা করছে, আমার এটা করার দরকার নেই। কারণ আমি গয়নার ক্ষেত্রটাতে আমি ভালো রেসপন্স পেয়েছি মানুষ আমার কাছ থেকে গয়না নিয়ে ভীষণ হ্যাপি, ভীষণ স্যাটিসফাই। আমি এই জায়গাটায় থাকি না, কি অসুবিধা? বা মন্দিরা হয়তো এটা ভাবতে পারে যে আমি নাইটি, শাড়ি, চুড়িদার, বিছানার চাদর এগুলো নিয়ে আছি, এগুলো নিয়েই থাকি। সব দিক সামলাবো বললেই সামলানো যায় না। আজকে আমি করব বললেই কিন্তু করতে পারবো না। আমি যদি মনে করি আমি করব, মন্দিরা দেখি কি করে, চাইলেই আমি নেমে পড়তে পারি, কিন্তু সামলাতেও তো হবে, তাই না? আমার মোদ্দা কথা একটাই, আমি মারুকে প্রথম থেকে কোনো সময় টন্ট কাটিনি। আমি একটা কথাই বলেছি, একই গ্রাউন্ডে প্রচুর বিজনেস ওমেন থাকতে পারে একই বিষয়ের উপরে। তার মানে এই না যে ও করছে ওর সঙ্গে সম্পর্ক শেষ, ও করছে ওর সঙ্গে সম্পর্ক শেষ না। তুমি আরও বেশি ভ্যারাইটি আনো, তুমি আরও বেশি হার্ড ওয়ার্ক করো। কারণ একই গ্রাউন্ডে একটাই বিজনেসম্যান থাকবে একটা বিষয়ের উপরে, কখনো সেটা সম্ভব নয়। সুতরাং এই বিষয়ের উপরে সম্পর্ক টেকা না টেকা কখনোই নির্ভর করে না। মারুর বিষয়টা মন্দিরার সঙ্গে সম্পূর্ণ আলাদা ছিল। মন্দিরা ভনক তাক পায়নি, টেরই পায়নি যে মারু বিজনেস করবে। আর আমি বিজনেস করার আগে, এই যে অনলাইন গয়নার বিজনেস করার আগে সবার সাথে আলোচনা করেছি যে কোনটা করলে ভালো হবে। মন্দিরার সঙ্গে তো ইন ডিটেলসে কি করে ও হ্যান্ডেল করে, কি করে ব্যাংকে টাকা আসে না আসে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি। তারপরে গিয়ে এমন না যে ওকে জানাতে হবে তার জন্য আমি জানিয়েছি, আমার অভিজ্ঞতা নেওয়ার ছিল তার জন্য আমি মন্দিরাকে জানিয়েছি। এছাড়াও যে বিজনেস করছে তার সঙ্গে যদি আলাপ আলোচনা করে নিই, তাতে কার লাভ? তাতে আমার লাভ। তো আমি আমার লাভের জন্যই মন্দিরার সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। আর মারু তো এতটাই চাপা বেরিয়েছিল যে ও কমসে কম অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যও মন্দিরাকে জানায়নি। এগুলো আমি পরে জানতে পারি, এগুলো আমি সেই সময় জানতে পারিনি যখন বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুকে ছিঁড়ে খাচ্ছিল। সুতরাং আমার সাথে মারুর তুলনা কোনো দিক থেকে কোনোদিন যাবে না। ওই যে আমি গতকালকে সকালে ভিডিওর একটা টাইটেল দিয়েছিলাম না, যে আমি বাস খাই, আমি বাস দিই না। যদি অনলাইন নাইটির বিজনেস করি, বিছানার চাদরের বিজনেস করি, বুক ঠুকে জানিয়ে দিয়ে যাব, 15 দিন আগে ঢেড়া পেটাবো, ঠিক আছে? এইভাবে এনে নিয়ে তারপরে বলবো না। এইটুকু জায়গা আমি নিজেরটা নিজে তৈরি করেছি, আমি কারোর ঘাড়ে চেপে নিজের জায়গা তৈরি করিনি, ঠিক আছে? আর সম্পর্ক আমার কাছে এতটাই মূল্যবান যে কোনো রকম কোনো ওই টেক্কা দেওয়া দিতে সম্পর্ক আমার কাছ থেকে নষ্ট হবে না। মন্দিরা গয়না নিয়ে আসুক না, আমি কি চেষ্টা করব আরও বেশি ভ্যারাইটি তোলার। মন্দিরা করছে তো হ্যাঁ করুক, আমি আরও বেশি ভ্যারাইটি তোলার চেষ্টা করব।
আরও নানান রকম উপায় তৈরি করব যাতে করে আমার সেলটা বেশি হয়। এটা প্রত্যেকটা বিজনেসম্যান বিজনেস ওমেন তারাই এটাই করে, যারা কিনা বিজনেস করে তারা এটাই করে। ওই দোকানে ওঠা আছে, হ্যাঁ ঠিক আছে, চলো আমি আরও নতুন ভ্যারাইটি আনবো। এটাই হচ্ছে মোদ্দা কথা। কাউকে সরিয়ে দিয়ে, কাউকে হটিয়ে দিয়ে ময়দান সাফ করে হয় না। আর মন্দিরা সেটা কোনোদিন বলেও নি আমাকে। মন্দির আমাকে নিজেই বলেছে, তুইও নাইটির বিজনেস কর, নাইটি তো আর আমি আবিষ্কার করিনি, তুইও কর, আমি যতটুকু গিলতে পারবো ততটুকুই পাতে নেব, ঠিক আছে? ক্লিয়ার করে দিয়ে গেলাম। এরপরে কেউ মরলে মরুক এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসবো মারুর বিষয়টা। আই নিড এ ব্রেক। আসছি, যে তোমাদেরকে বললাম আই নিড এ ব্রেক, প্রায় 1.5 ঘন্টা পর আসলাম। 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট পর ব্রেক নিয়ে তারপরে আমি আসলাম। যাক, ভালোই হলো। একটা এবার এই পার্টটা আলোচনা করতে গিয়ে একটা ফ্রেশনেস কাজ করবে, তাই না? আর ভিডিওর প্রত্যেকটা পার্টই যদি একদম তীক্ষ্ণভাবে, কোনো রকমভাবে পাজলড মাথা না নিয়ে যদি সমালোচনা করা যায়, তাহলে সেটা শুনতেও ভালো লাগে আর বলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করে, তাই না? তো চলো এইবার যে মারুর যে গতকালকের ভিডিও, সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা করি। না, ওর বরের শরীর খারাপ, একটু ঠিক হয়েছে, তারপরে রান্নাবান্না করেছে, অতিরিক্ত তেল দিয়ে রান্নাবান্না করেছে, বাসন্তী পোলাও রান্নাবান্না করেছে, কেমন হয়েছে সেটা আমাদেরকে রিভিউ দিল না। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিল, কিন্তু কেমন হয়েছে সেটা রিভিউ দিল না। ওটার জন্য অপেক্ষা করছিলাম। দেখে মনে হয়েছে ভালো হয়েছে, কিন্তু আসলে খেতে কেমন হয়েছে সেটা তো ওরাই জানে বেশ ভালো মতন। বাট বললো না যে কারণ বিরিয়ানি করলে পরে, এটা করলে পরে, ওটা করলে পরে এত টেস্ট হয়েছে, সে যে কী টেস্ট হয়েছে, এটা আমরা ন্যাচারাল আমাদের বেরিয়ে যায় মুখ থেকে, তাই না? যে যদি ভালো হয়, ক্যামেরাটা একটুখানি ব্যাকা হয়ে আছে, ওর জন্য আমার অস্বস্তি লাগছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো যদি আমাদের কোনো রান্নাবান্না ভালো হয়, সেটা কিন্তু বারংবার মুখ থেকে বেরিয়ে যায়। সামনাসামনি যদি কেউ থাকে তাহলে তার মাথা আমরা বলে বলে খেয়ে ফেলি, আর যদি সামনে কেউ না থাকে তাহলে ভিডিওতে বলে বলে দর্শকদের মাথা খেয়ে ফেলি, তাই না? আমার তো এরকম হয়। আমি সেই দিন যে খাসির মাংস রান্না করেছিলাম, দুজনে মিলে বলছি, একজন বলছি না, দুজনে মিলে বলছি, কী যে ভালো খাইলাম, কী যে টেস্ট হয়েছে, সে একটা আলাদাই লেভেলের স্যাটিসফ্যাকশান জিভের, বুঝতে পেরেছো, মস্তিষ্কের কাজ করেছে। ঠিক তেমনি যদি কোনো রান্না ভালো হয়, অটোমেটিক্যালি মুখ থেকে বেরোবে, না চাইলেও বেরিয়ে যাবে, বারবার বেরিয়ে যাবে। ঠিক যেমন শরীর অসুস্থ থাকলে বের হয়, ঠিক সেরকম। আচ্ছা, যাই হোক, বেরোলো না ওদের মুখ থেকে। তো হতে পারে মুখে স্বাদ নেই, হতে পারে মুখে স্বাদ নেই, তার জন্যও হয়তো বলতে পারিনি। না, তাহলে তো বলতো যে মুখে আসলে স্বাদ নেই, তো তার জন্য বুঝতে পারিনি। হ্যাঁ, জানি না। আর রান্নার তেলে আমি একদিন বলেছিলাম, মনে আছে তোমাদের, যে ওরা মানে কি বলবো, ওই যে কথায় আছে না, দুধের সঙ্গে জল মেশায় না, জলের মধ্যে দুধ মেশায়, ঠিক সেরকম ওরা ঝোলের পরিবর্তে তেলের ঝোল করে। জল দিয়ে ঝোলের পরিবর্তে তেল দিয়ে ঝোল করে। ওদের বাড়িতে আমি পাঙাশ মাছ খেয়েছিলাম, টেস্ট তো অবশ্যই হয়েছিল। এত তেল দিয়েছিল, প্রায় অর্ধেক কড়াই তেল। আর এমনিতেও পাঙাশ মাছের থেকে তেল বেরোয়, তৈলাক্ত মাছ তো, তাই। কিন্তু মাংসের থেকে তো আলাদা করে তেল বেরোয় না, কষে গেলে তারপরে তেলটা ছেড়ে দেয়। যেই তেল আমরা কড়াইতে দিই, সেই তেলটা জিনিসটা কষে গেলে তারপরে সেই তেলটা ছেড়ে দেয়। কিন্তু ওরা প্রায় হাফ কড়াই তেল দিয়ে দেয়, তারপরে তার মধ্যে তেজপাতা ফোড়ন দেয়, শুকনো লঙ্কা ফোড়ন দেয়, তারপরে গিয়ে মাংস রান্না করে। ওরা প্রচুর পরিমাণে তেল খায়, প্রচুর তেল খায়। সেটা আমি নিজের চোখে দেখেছি, রান্না করা নিজের চোখে দেখেছি। পাঙাশ মাছ যখন রান্না করছিল, আমি ভাবছিলাম আজকে তেলে ডুব মারবো। ঠিক আছে, তো সেটা নিয়ে নতুন কিছু না। এবার চলে যাই মেন কথায়, মেন বক্তব্যে। বিষয়টা হচ্ছে, ও ভিডিও করেছে, 9 মিনিটের ভিডিও হয়েছে, একটা দিনের পুরো ভিডিও ক্যাপচার করে 9 মিনিট হয়েছে। আমি যদি শুধু ব্লগিং করতাম না, বিশ্বাস করো 40-50 মিনিট তো হতোই হতো। 40-50 মিনিট রেগুলার তোমাদের মাথা খেতাম আমি ব্লগ ভিডিও করে করে। এই যে বললাম, কিছু অতিরিক্ত ভালোবাসার মানুষ এসে আমাকে বলবে, তুমি করো না 40-50 মিনিট, তোমার কে বারণ করেছে, আমাদেরই ভালো। আমি জানি এটা আসবেই এই কমেন্টটা, ঠিক আছে? আচ্ছা, তো 9 মিনিটের ভিডিও করেছে। এবার 9 মিনিট তো ভিডিও দিয়ে ছেড়ে দেওয়া যায় না, এর জন্য কি করতে হবে, কমেন্ট পড়তে হবে। আর কমেন্টের মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে যেটা কিনা হবে টাইটেল, থাম্বনেল, টুমডুম টাও না, টুমডুম টাও টিস,
ওই ঠিস শব্দটা না আসলে কিন্তু পরিপূর্ণ হয় না। আচ্ছা, তারপরে এইবার যেই কোয়েশ্চেনটাকে ও হচ্ছে টাইটেল থাম্বনেলে ব্যবহার করেছে সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে কেন গেলে না, বাড়ি ভাড়া কেন নিচ্ছ, শ্বশুর বাড়িতে কেন গেলে না। আচ্ছা, এইবার এই রিপ্লাইটা ও কি দিয়েছে যে কেন যাচ্ছে না, এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ঘর ছোট, শ্বশুর বাড়িতে ঘর ছোট, ওর প্রচুর জিনিসপত্র রয়েছে। আশা করছি তোমাদের মনে আছে যে এই কথাগুলো আমি বলেছিলাম, আর এই কথাগুলো খোদ মারু আমাকে বলেছিল। অথচ মারু কি বলেছিল, যে ভিডিওটা লাস্ট আমাকে নিয়ে বানিয়েছিল, আমার উদ্দেশ্যে, আমাকে নিয়ে অর্থাৎ আমার উদ্দেশ্যে বানিয়েছিল, সেখানটায় কি বলেছিল, খুব বেশি কথা হয়নি, 2-4 বার কথা হয়েছে, হাই হ্যালো কেমন আছো, তুমি কি ভালো আছো, শুধু এইটুকুই নাকি কথা হয়েছে। অথচ আমি নারী নক্ষত্র সব জানি, বুঝতে পেরেছো? তো সেই সময় যে আমি কারণগুলো বলেছিলাম গতকালকের ভিডিওতে, কিন্তু মারু সেই কারণগুলোই বলেছে। আমার প্রবলেমটা জানো তো কি, আমার যেই একটা স্বভাব, এটা অ্যাকচুয়ালি আমার প্রবলেম না, আমার একটা স্বভাব হচ্ছে, আমি যদি মন থেকে কারোর সাথে কথা বলি বা অফ ক্যামেরা যদি কারোর সাথে কথা বলি, অন ক্যামেরাতে তাকে মানুষের মুখ থেকে গালি খাওয়াতে পারবো না। হ্যাঁ, অন ক্যামেরাতে মানুষ এসে তাকে গালাগালি দেবে, এটা আমার মনে লাগে, আমি কষ্ট পাই যে আমার সঙ্গে তো এই মানুষটার অফ ক্যামেরাতে ভালো সম্পর্ক, অন ক্যামেরাতে মানুষে গালি দিচ্ছে, আর আমার তো বিবেকে বাধে। তো আমি এই বিবেকের তাড়না থেকে মানুষের কাছে খারাপ হয়ে যাই, বুঝতে পেরেছো? মানুষে ভাবে তলায় তলায় আমার সঙ্গে যোগাযোগ রাখবে, অথচ অন ক্যামেরাতে আমাকে যদি কেউ গালাগালি দিয়ে যায়, অভিশাপ দিয়ে যায়, বা আমাকে নিয়ে বাজে কথা বলে, তাতে তার কোনো কিছু ফারাক করবে না। না 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 না, ওটি তো চলবে না, ওটি আমার সঙ্গে চলবে না, আমি করিও না, আর আমাকে নিয়ে কাউকে এইভাবে খেলতেও দেবো না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইবার মারু বলছে, যে কারণগুলো আমি বলেছিলাম সেটাই বলছে, যে প্রথম কথা, যে আমি চাইলেও ওখানে যেতে পারবো না, কারণ তোমরা তো দেখেইছো যে ঘরগুলো ছোট, আর আমার অনেক জিনিসপত্র, একটা খাট পাতলেই ওই ঘরে আর জায়গা থাকবে না, এই একটা কারণ বলেছে। এবার এই কারণটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, নতবা আমি কি সমালোচনা করলাম, তাই না? এবার আমার বক্তব্যটা কি, আগেকার দিনে মানুষ যে পালিয়ে বিয়ে করতো না এমনটা কিন্তু না, আবার এখনকার দিনেও যে মানুষ পালিয়ে গিয়ে বিয়ে করাটা বন্ধ করে দিয়েছে এরকমটাও কিন্তু না। আগেকার দিনে পালিয়ে গেলে পরে খুব কষ্টে পিষ্টে মেনে নিত বাড়ির লোকজন, সে আলাদা ধর্মের কথা তো ভুলেই যাও, আলাদা গোত্র, আলাদা জাত হলে পরেই মানতো না। জাত অর্থাৎ ওই যে কি যেন বলে, কায়স্থ, ব্রাহ্মণ, নমশূদ্র, বারুজীবী নমশূদ্র একই মনে হয়, একই, তারপরে সর্দার, মুন্ডা, আদিবাসী, এই সমস্ত জাতপাতের কথা বলছি, ঠিক আছে? তো এরকম হলেই মেনে নিত না। আর বিধর্মীর কথা তো হ্যাঁ ছেড়েই দাও না, আমি সেলিব্রিটিদের কথা বলছি না, আমি নর্মাল মানুষের কথা বলছি, যারা কিনা এই সমাজে নন সেলিব্রিটি। এত এত বলার কি দরকার, সেলিব্রিটি আর নন সেলিব্রিটিদের কথা বলছি। আচ্ছা, সেই সময় তো ভাবনা চিন্তার বাইরে ছিল। তো এখন অনেক কিছু মানামান্তি শুরু হয়ে গেছে, যেটা কিনা অবশ্যই ভালো। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এইবার ওই মানুষের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে, তাইলে তো আর কি হইল, লবডঙ্কা। এবার কথা হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আগেকার দিনেও মানুষ পালাতো, এখনকার দিনেও মানুষ পালায়, তবে মানুষের মধ্যেকার চিন্তা ভাবনা বুদ্ধি অনেক কিন্তু পরিণত হয়েছে, চেঞ্জ হয়েছে। আগেকার দিনে মানুষ এত কিছু ভাবতো না, এখনকার দিনে কিন্তু মানুষ অনেক প্লটিং করে। আর এই ক্ষেত্রে মারু আর তার বর যে কীরকম প্লটিং করেছে, সেইটা তো আমরা রিং লাইট, এসি, টিভি, জামা কাপড়, এই বড় বড় জিনিসপত্র নিয়ে পালানো, এইটা তো ইতিহাসে প্রথম, এটা হিস্ট্রিতে প্রথম যে এসি খুলে নিয়ে পালাইছে, রিং লাইট নিয়ে পালাইছে, টিভি নিয়ে পালাইছে, তাই না? এখন আমি যখন এই সমস্ত কিছু নিয়ে পালিয়েছিল, পরে প্রচুর ঝড় উঠেছিল কন্ট্রোভার্সি জগতে, যখন কিনা আমি মারুকে নিয়ে ভিডিও করতাম না, বা করলেও পজিটিভ ভিডিও করতাম, তখন আমি এই যুক্তিটা দিয়েছিলাম, এবং এই যুক্তিটা ওরাও পরবর্তীতে ইউজ করেছিল। সেই যুক্তিটা কি, যে হয়তো যেহেতু ওদের এই মেশিনপত্রের দোকান, সারাই মারাই করা হয়, হয়তো যখন এসিটা খুলে নিয়ে গেছে বা টিভিটা খুলে নিয়ে গেছে, তখন হয়তো বাড়িতে বলেছে যে দোকানে নিয়ে যাচ্ছি সারাই করতে। এখন গিয়ে না আমি বুঝি যে না, এটা সম্ভব না, কারণ দোকানে তো ওর বাবা থাকে, মানে মারুর শ্বশুর মশাই থাকে,
তাহলে এটা পসিবল কি করে হয়েছে? বাড়ির থেকে এসি খুলে তো দোকানে নিয়ে যাবে, দোকানে না গিয়ে পেটিতে করে রানাঘাটে নিয়ে রেখে এসেছে। তাহলে ওর বাবা জিজ্ঞাসা করতো, যদি কেউ না জানতো, যদি সত্যি অর্থেই পালাতো, তাহলে ওর বাবা জিজ্ঞাসা করতো যে কী রে, ঘরে এসিটা নেই, দোকানেও এসিটা নেই, কোথায় গেল? ঘরে টিভিটা নেই, দোকানে টিভিটা নেই, কোথায় গেল? তাই না? এখন না বুঝি, আমি তো আগে জানতাম, যেহেতু মারু বলেছিল যে দোকানটা ওই চালায়, মানে মারুর বরই নাকি চালায়, সেই কারণের জন্য আমি ওই সময় না জেনে কিন্তু ওই যুক্তিটা দিয়েছিলাম, শুধুমাত্র মারুর ওই কথাটুকুর উপরে ভিত্তি করে। ঠিক আছে? সুতরাং এই মারুর বাড়ির থেকে, জানি না আমি জানতো কি না, বাট মারুর শ্বশুর বাড়ির থেকে প্রথম থেকেই জানতো। আমি তো বলবো মারুর বাড়িতেও কি জানে না? কারণ রিং লাইটটা কোনো লুকিয়ে রাখা ছিল না, ছোট পার্স ব্যাগের মধ্যে লুকিয়ে রাখার জিনিসপত্র ছিল না। রিং লাইটটা ঘরের একটা কোণাতে বড় স্ট্যান্ড খাটিয়ে দাঁড় করানো ছিল। তাহলে ঘরের থেকে এত বড় একটা জিনিস গায়েব হয়ে গেল, চোখে পড়লো না? নাকি যেদিন মারু পালিয়েছিল বাড়ির থেকে সেই দিন ওই রিং লাইট নিয়ে গেছিল? এখানে অনেক বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। হ্যাঁ, সবাই বলতো তখন যে দুই বাড়ির থেকেই সব কিছু জানে, এটা নাটক চলছে। আমি তো তখন ভালোবাসায় অন্ধ, মারু যা বলছে, মারুর বর যা বলছে আমি তাই বিশ্বাস করছি। এখন গিয়ে না বুদ্ধি খাটাচ্ছি, এখন গিয়ে না এইসব মাথার থেকে বেরোচ্ছে। বুঝতে পেরেছ? তো এই পালানো ঠালানো সবই ওদের কন্টেন্ট ছিল। এখন এই বিষয়টা পুরোটাই পরিষ্কার। আচ্ছা, এইবার যেটা বলছিলাম যে এত প্ল্যাটিং করে পালিয়েছে, অথচ প্ল্যানিং প্লটিং করেনি। এই ক্ষেত্রে প্ল্যানিং প্লটিং করেনি যে বিয়ে হওয়ার পর কোথায় থাকবো। শ্বশুর বাড়িতে তো ওই তো কৈতরের ক্ষোভ, ও কি জানতো না শ্বশুর বাড়িতে কতটুকু ঘর? ও কি জানতো না যে ওর বিয়ের পরে একটা কিং সাইজ খাট এখন সব বাড়িতেই থাকে? সেটা খাটটা পাতার মতন একটা জায়গা নেই, অথচ আমি এরকম একটা ছেলেকে বিয়ে করছি। এইটুকু তো মানুষ ভাবে, নিজের জন্য এইটুকু তো ভাবে। যতই ভালোবাসি না কেন, ভালোবাসা এখন এতটাও অন্ধ না। ভালোবাসা ব্লাইন্ড, লাভ ইজ ব্লাইন্ড, ওইসব পুরনো কথা। এখনকার দিনে মানুষ বিয়ে ঠিয়ে করার আগে অনেক কিছু ভাবে। সে প্রেম করে হোক, প্রেম করার আগেই মানুষ অনেক কিছু ভাবে, যে এর সঙ্গে প্রেম করব, এর সব কিছু ঠিক, দেখনদারি তো ঠিক আছে, বাদ বাকি আমি যদি সিরিয়াস একটা প্রেম করতে চাই, যে এর সঙ্গে প্রেম করে একেই বিয়ে করব, তাহলে সব কিছু ঠিক থাকবে তো? যারা কিনা প্রকৃত অর্থেই বুদ্ধিমান। আর মারু যে কি তীক্ষ্ণ বুদ্ধি রাখে, সেটা তো নিজের চ্যানেল দাঁড় করানোর যে জার্নি, সেটা দেখলেই তো বেশ ভালো মতন বোঝা যায়, তাই না? তো সেইখানে মারু এইটা ভাবেনি যে যার কিনা ঘরে একটা খাট পাতার জায়গা নেই, তাকে আমি বিয়ে করছি। কোথায় থাকবো? কারণ মারুর মা তো মেনে নেবে না, মারুর বাবা তো মেনে নেবে না, কেটে ফেলে দেবে একেবারে। মারুর বাপের বাড়ির লোকজন, গোষ্ঠী, কেউ তো মেনে নেবে না। তাহলে মারু থাকবে কোথায়? ও ইউটিউবের ভরসায়, তাই না? ইউটিউবের ভরসায় থাকবে। আচ্ছা, এইবার ইউটিউবের ভরসায়, অর্থাৎ প্রথমে তো ভাড়া থাকবে, প্রচুর ভিউজ হবে, প্রচুর পয়সা কামাবে, যেটা কিনা প্রথম দিকে কামিয়েওছে। তবে হ্যাঁ, আশানুরূপ হয়নি, এটা আমি বলতে পারি। কারণ ওই যে একসাথে ছিলাম কি না, তার জন্য জানতাম যে বলেছিল এত লাখ ভিউজ হচ্ছে ওর, তখন আমি বলতাম তোরও মনে হয় হবে। তো সেই রকমই একটা চিন্তা ভাবনা করেছিল। তো সেই আশানুরূপ এখন তো ভিউজ হচ্ছে না, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। যতই ক্লিকবেট খেলুক না কেন, যতই নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিওতে টাইটেল থাম্বনেলে ঠুসুক না কেন, সেই রকম আশানুরূপ ভিউজ কিন্তু হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এইবার সেই কারণের জন্য কখনো এই ঘরে কখনো ওই ঘর ভাড়া নিয়ে বেড়াচ্ছে। ঘর করার কথা বলে কেনা জমি কমপ্লিট, ঠিক আছে, তো ঘর করব, গাড়ি কোথায় রাখবো, কোন জায়গায় গাড়িটা পার্ক করব, সেই সমস্ত প্ল্যানিং প্লটিং হয়ে গেল। উচ্চাকাঙ্ক্ষা, মাথা উঁচু করে উচ্চাকাঙ্ক্ষা, কত কিছু হয়ে গেল, তাই না? এখন আবার ঘরঠর চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে কথা। আমি সারাটা জীবন কাটাবো যার সাথে, তার কিছুই দেখবো না। সে ঠিকঠাক কাজ করে কিনা দেখবো না, সে তার ঠিক মতন ঘর বাড়ি আছে কিনা দেখবো না। এত অন্ধ এখনকার দিনে না। অ্যাকচুয়ালি এই যে চ্যানেলটা ছিল বলে, চ্যানেলটা অন্যের ঘাড়ের ওপর দাঁড় করিয়েছিল বলে এই সাহসটা দেখানোর সাহস পেয়েছে, এই যে একটা দুঃসাহস দেখানোর সাহস পেয়েছে। বুঝতে পেরেছ? আর এখন ওই যে শ্বশুর বাড়িতে যাবে না কি জিনিসপত্র, আরে
রাখার জায়গা নেই বলে। এটা হচ্ছে ফার্স্ট কারণ বললো। সেকেন্ড কারণ কোনটা বললো? জলের অভাব, মানে জলের সুব্যবস্থা নেই, কল চেপে কাজ করতে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে সেকেন্ড কারণ। আহারে, এতই যদি তুই ভালোবাসিস, কি ছোট ঘর, কি ট্যাঙ্কির ব্যবস্থা নেই, তাতে কি আসলো গেল? ভালোবাসা, লাভ ইজ ব্লাইন্ড। তুই তো, তোর ভালোবাসা তো অন্ধই ছিল। সেই কারণের জন্যই তো ছেলেটা ভালো কিছু একটা কাজ করে কি না, ইন্ডিভিজুয়াল একটা কাজ করে কি না, তারপরে তার বিষয় আশয় বা ওই বিঘা বিঘা জমি না, জমিতে কি এখন শুয়ে থাকবে? জমি, খালি জমির ওপরে কি এখন জিনিসপত্রগুলো নিয়ে রেখে দেবে? ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, সমস্ত কিছু, খাট, দুখানা খাট, এগুলো কি খালি জমির উপরে রেখে দেবে? ওই আমড়া গাছের তলায় কি রেখে দেবে? না তো। তো সব কিছুই তো দেখতে হয়। তো এই ক্ষেত্রে কি বলা চলে? মারুর ভালোবাসা ছিল অন্ধ ভালোবাসা। তাহলে সেই অন্ধত্ব কোথায় গেল? ভালোবাসা যদি অন্ধই হবে, যে প্ল্যানিং প্লটিং না করেই বেরিয়ে গেছে কোনো কিছু, জীবনের প্ল্যানিং প্লটিং যেটা কিনা ভালোর জন্য, সেই প্ল্যানিং প্লটিং না করেই বিয়ে করতে বেরিয়ে গেছে, তাহলে সেই অন্ধত্ব কোথায় গেল এখন? হ্যাঁ, ঘর ছোট, জলের কষ্ট, ট্যাঙ্কি নেই, হ্যানারে ত্যানারে, অথচ বাপের বাড়িতে কিন্তু ঘরেই পায়খানা বাথরুম, ঠিক আছে, ঘরেই জলের ব্যবস্থা। তাহলে এই গোবরডাঙ্গায় 7 মাস কি করে বাইরে জল, বাইরে রান্নাঘর, বাইরে পায়খানা বাথরুম কাটিয়ে দিল? কি করে কাটিয়ে দিল? আসল কথা হচ্ছে একটা অজুহাত। শ্বশুর বাড়িতে ও থাকবে না, সেটা মুখ ফুটে এইভাবে বলা যায় না সোশ্যাল মিডিয়ায়, নতুবা তো সবাই এরকম ছেঁকে ধরবে যে তোমার শাশুড়ি তোমাকে এত ভালোবাসে, অথচ তুমি একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারবে না। এই কারণে এই দুটো অজুহাত দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ও প্রথম থেকেই থাকবে না ডিসাইডেড ছিল, আর এটা বিয়ের অনেক আগের থেকে, এটাও আমিই বলেছিলাম। বুঝতে পেরেছো? এখন এই যে এগুলো হচ্ছে অজুহাত, বুঝলে? আজকে যদি ওর ভালোবাসা, এই ইউটিউব না থাকতো, তাহলে ওকে ওই পায়রার খোপেই থাকতে হতো, আর ওই যে হ্যান্ড পাম্প দিয়েই কাজ চালাতে হতো, ওই চেপা কল দিয়েই কিন্তু কাজ চালাতে হতো। এখন ইউটিউব করছে বলে এখন ট্যাঙ্কি নেই, ঘর ছোট, আমার অনেক জিনিসপত্র, এই কথাগুলো বেরোচ্ছে। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে বিষয়। অনেক মাথা খাটাইয়া এইদিক ওইদিক পরিচালনা করে তারপরে এই ভিডিওটা করলাম, অবশ্যই যুক্তি দিয়ে কুটকে ভরা। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।